কিছু মুভির গল্প এতটাই সুন্দর আর এতটাই হৃদয়স্পর্শীয় যে মুভিগুলো আমাদের অন্তরকে গভীরভাবে নাড়া দেয়। আমাদেরকে শেখায় জীবন অস্থায়ী, কিন্তু ভালোবাসা ও স্মৃতি সারা জীবন থেকে যায়। স্মৃতি কিভাবে মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, আর এই স্মৃতির কথা মনে করে মানুষকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এমন একটি হৃদয়স্পর্শীয় মুভি যা দেখার পর আমাদের অন্তরের গভীরে দাগ কেটে থাকে। তাছাড়া নায়কের দুর্দান্ত অভিনয় মুভিটিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। ঠিক এমনই একটি অসাধারণ সুন্দর মুভি নাইট অফ 7 ইয়ার্স। এই মুভিতে দেখানো হয়েছে একটি লোক যে কিনা অন্ধকার আর কুয়াশাচ্ছন্ন রাতে গাড়ি চালানোর সময় অসাবধানতাবশত সে একটি ছোট্ট মেয়েকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। তারপর সে ভয়ে লাশটি লুকানোর চেষ্টা করে এবং সেই মৃতদেহটি একটি হ্রদে ফেলে দেয়। সেই মেয়ের বাবা ছিলেন গ্রামের একজন প্রধান জমিদার। সেই হ্রদে মেয়েটির মৃতদেহ পাওয়া গেলে মেয়েটির বাবার মাথার উপর কষ্টের আকাশ ভেঙে পড়ে এবং হত্যাকারীকে খুঁজতে মেয়ের বাবা নিজেই অনুসন্ধান শুরু করে। তার মেয়ের হত্যাকারীকে খুঁজতে একের পর এক পরিকল্পনা সাজাতে শুরু করে। তাছাড়া তার বাবা তার মেয়ের হত্যার প্রতিশোধ কি ভয়ঙ্করভাবে নেয় সেটাই দেখবো আজকের এই মুভিতে। অসম্ভব সুন্দর একটি মুভি, আশা করি মুভিটি সবার বেশ ভালো লাগবে। আর মুভি শুরু করার আগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। মুভির শুরুতে আমরা ইয়ং সিওকে দেখতে পাই, যে কিনা তার বাবাকে মুমূর্ষু অবস্থায় পুলিশের পাহারায় অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তার বাবার এই অবস্থা কিভাবে হলো সেটা জানতে হলে আমাদেরকে যেতে হবে মুভির শুরুতে, যেখানে আমরা ইয়ংসিওর বাবা চন হিউনকে দেখতে পাই, যে কিনা তার কাজ শেষ করে একটি চাকরির জন্য গ্রামে আসতেছিল। চাকরিটি ছিল একটি পানির বাঁধ দেখাশোনা করার। ইয়ংসির বাবা রাত হয়ে যাওয়াতে সে তাড়াতাড়ি করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। আর তার তাড়াহুড়ার কারণে সে একটি গাড়িকে বারবার সিগন্যাল দিচ্ছিল তাকে ছাড় দেওয়ার জন্য, কিন্তু সেই লোকটি তার গাড়ির সিগন্যালকে কোনো পাত্তাই দিচ্ছিল না, কারণ সেই লোকটি ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ও ইয়ং। তার অর্থের কোনো অভাব ছিল না, দামি গাড়ি, বিশাল বাড়ি এবং বিলাসবহুল জীবনযাপন, কিন্তু তবুও তিনি ছিলেন অসুখী এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, কারণ তার সাথে তার স্ত্রীর কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদ ঘটে। আর এই কারণে তার স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটে এবং মানসিক অবসাদ তাকে গ্রাস করতে থাকে। কিন্তু চন হিউনের তাড়া আছে, আর এই কারণে তার সাথে পাল্টা দিয়ে গাড়ি চালাচ্ছিল। তার সাথে পাল্টা দিতে গিয়ে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে সে কোনো রকম করে সেদিন বেঁচে যায়। তার কিছুক্ষণ পর তারা দুইজন দুই রাস্তায় চলে যায়। চন হিউন সে চলে যায় পানির বাঁধ দেখাশোনা করে এক কর্মকর্তার সাথে কথা বলতে। অন্যদিকে ইয়ং সে চলে যায় তার বাড়িতে তার একমাত্র মেয়ে শেরিয়ং, যে কিনা তার মায়ের সেই সমস্ত জিনিসপত্র দিয়ে সুন্দর করে সাজুগুজু করতেছিল। কিন্তু তার বাবা এটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না, কারণ তার বাবা চেয়েছিলেন সে যেন তার মাকে ভুলে যায়। কিন্তু সে তার মা যেভাবে সাজুগুজু করতো সেও তার দেখা দেখি সেভাবে সাজুগুজু করে, আর এই কারণে তার বাবার তার মায়ের কথা মনে পড়ে যায় এবং সে তার মেজাজ হারিয়ে সে ছোট্ট মেয়েকে মারাত্মকভাবে মারতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পরেই সেই রুমে একটা ফোন বেজে ওঠে। সেই মেয়েটি, যে কিনা প্রত্যেক দিন রাতে তার বাবার নিষেধ থাকা সত্ত্বেও মোবাইল দিয়ে তার মায়ের সাথে কথা বলতো, কিন্তু এটা তার বাবা জানতো না। সে যেহেতু লুকিয়ে লুকিয়ে তার মায়ের সাথে কথা বলতেছিল, আর এই কারণে তার বাবা এই ফোনটি রিসিভ করে তাকে বলতে থাকে সে ফোন ট্র্যাকিং করে তাকে খুঁজে বের করবে এবং সেখানেই তাকে মেরে ফেলবে। আর এটা শোনার পর সে ছোট্ট মেয়েটি একটি জ্বলন্ত মোমবাতি তার দিকে ছুড়ে মারে, আর এটা যখন তার চোখে মুখে পড়ে তখন সে ব্যথায় নিচে পড়ে যায়। অন্যদিকে সেই ছোট্ট মেয়েটি সেই ফোনটি নিয়ে সেখান থেকে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। তার বাবা ওর আগের মাথায় তার মেয়েকে খোঁজার জন্য তার পিছু পিছু দাও করতে থাকে। গভীর অন্ধকারশূন্য রাতে মেয়েটি ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। অনেকক্ষণ দৌড়ানোর পর সে পাশের বাড়িতে তার বাবার হাত থেকে বাঁচানোর জন্য তাকে সাহায্য করতে বলে, কিন্তু দুর্ভাগ্যক্রমে বাড়িতে কেউ না থাকার কারণে সেদিন আর কেউই দরজা খুলতে আসেনি। অন্যদিকে তার বাবাও গাড়ি নিয়ে চলে আসতেছিল, আর এই কারণে সে ধরা পড়ে যাবে। এই বয়সে আবার সেখান থেকে অন্যদিকে দৌড়াতে থাকে। অন্যদিকে আমরা চন হিউনকে দেখতে পাই, যে কিনা পথ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে সেই লোককে একের পর এক ফোন দিচ্ছিল। কিন্তু সেই লোকটি ছিল একজন স্কুবা ড্রাইভার, যে কিনা পানির নিচে কৌতূহলবশত কি আছে এটা খোঁজার জন্য সে পানিতে ডুব দিয়েছিল। আর এই কারণে সে যেহেতু পানির নিচে আসে, এই কারণে কেউ ফোন রিসিভ করতেছিল না। কেউ ফোন রিসিভ না করার কারণে আর রাত গভীর হয়ে যাওয়ার কারণে সে আবার গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসতেছিল। নির্জন কুয়াশাচ্ছন্ন রাতে জোরে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ করে সেই মেয়েটি তার গাড়ির সামনে এসে পড়ে এবং তার গাড়ির ধাক্কায় সেদিন সেই মেয়েটি সেখানেই মারা যায়। অন্যদিকে এটা কিভাবে ঘটলো এটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, কারণ নীরব নিস্তব্ধ রাস্তায় হঠাৎ করে সেই মেয়েটি কোথা থেকে তার গাড়ির সামনে আসলো, আর এখন কি করবে সেও এটাও বুঝতে পারতেছিল না। তখন সে কোনো উপায় না দেখে একটি ভুল সিদ্ধান্ত নেয়, যাতে করে কেউ এই ঘটনা না জানতে পারে, আর এই কারণে সে লাশটি সেখানে একটি হ্রদে ফেলে দেয়। কিন্তু সে এটা জানতো না এই ঘটনা তাকে সারা জীবন ধীরে ধীরে শেষ করে দিবে। অন্যদিকে সেই মেয়েটির বাবাও তাকে সারা রাত ধরে খুঁজতে থাকে।
কোথায় খুঁজে না পাওয়ার কারণে সকালবেলা পুরো গ্রামে মাইকে অ্যানাউন্স করতে থাকে। আর সেই রোদেও তাকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর ডুবুরি দল যারা কিনা সেই ছোট্ট মেয়েটির লাশটি খুঁজে পায়। আর এইটা যখন তার বাবা দেখতে পায় তখন সে মারাত্মকভাবে ভেঙে পড়ে এবং পুরো পাগল প্রায় হয়ে যায়, কারণ সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসত। একটি রাগ তার জীবনে এত বড় ক্ষতি করবে সে তা কখনো কল্পনাও করেনি। আর এটা কিভাবে হলো সে এটা বুঝতেও পারতেছিল না। মনে হচ্ছে সমস্ত আকাশ তার মাথার উপর ভেঙে পড়তেছে। অন্যদিকে চোন হিউন, যে কিনা এই সমস্ত ঘটনা সকালে অফিসে বসে বসে সিসি ক্যামেরা দেখতেছিল, তারপর পুলিশ সেই মেয়েটির সাথে কি হয়েছিল এটা জানার জন্য ময়নাতদন্তে নিয়ে যায়। তদন্তে জানতে পারে কোনো একটা গাড়ির ধাক্কায় সে সেদিন সেখানে মারা যায়। তাছাড়া তার শরীরে বিভিন্ন অংশে নানান রকম ক্ষতের চিহ্ন দেখতে পায়। আর এই সমস্ত ঘটনা তাকে জিজ্ঞাসা করলে সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ সেদিন যদি তার মেয়ের সাথে এরকম ব্যবহার না করতো তাহলে আজকের এই পরিণতি তার হতো না। অন্যদিকে তার স্ত্রীও তার মেয়ের কথা শুনতে পেয়ে সে কষ্টে সুইসাইড করে ফেলেছে। আর এই সমস্ত ঘটনা শোনার পর তার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আর সে কী করবে এটাও বুঝতে পারতেছিল না এবং এক দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে আর স্রষ্টার কাছে কিছু একটা নালিশ করতে থাকে। তারপর সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে আসে তার মেয়ের শেষকৃত্য অনুষ্ঠানে, যেখানে তার মেয়েকে ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হচ্ছিল। সে সেখানে খুব কষ্ট নিয়ে গভীরভাবে দাঁড়িয়ে থাকে আর সে এটা বিশ্বাসই করতে পারতেছে না তার মেয়ে আর বেঁচে নেই। আর সে সবার সাথে সেখানে এক অদ্ভুত আচরণ করতে থাকে, কারণ সে তার মেয়েকে তার জীবনের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসত। একটি দুর্ঘটনা তার জীবনে সারা জীবনের অভিশাপ হয়ে থাকবে সেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই সে বারবার আকাশের দিকে অশ্রুসিক্ত চোখ, বুক ভরা কষ্ট নিয়ে এক দীর্ঘশ্বাস নিয়ে তাকিয়ে থাকে। তারপর রাতে সে এক বুক কষ্ট নিয়ে তার মেয়ের কথা চিন্তা করতে থাকে। তার মেয়েকে কে মেরেছে, কেন মেরেছে বা কীভাবে মেরেছে এর প্রত্যেকটা উত্তর সে জানতে চায়। তার মেয়ের হত্যাকারীকে খুঁজতে সে একের পর এক প্ল্যানিং করতে থাকে। আর সেদিন রাতে তার মেয়ে তার ভয়ে যেভাবে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়াচ্ছিল সেও ঠিক সেভাবেই তার পথ অনুসরণ করতে থাকে। অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ করে সে একটি রাস্তা দেখতে পায় যেখানে খুব দ্রুত গতির গাড়ি চলাচল করতেছিল। তাছাড়া হ্রদের কাছে একটি ছোট্ট ঘর দেখতে পায় আর এই কারণে সে সন্দেহবশত সেখানে যায় এবং সেই ছোট্ট ঘরে কী আছে সে সমস্ত জিনিস পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। হঠাৎ করেই সে দুটি লাইট দেখতে পায় যেগুলো পানির নিচে রাখা হয়েছিল। আর এগুলো সাধারণত রাতে যারা স্কুবা ড্রাইভিং করে তারা সাধারণত এগুলো সিগন্যাল হিসেবে ব্যবহার করে। কিন্তু পাশেই হঠাৎ করে অন্ধকারশূন্য রাতে নিরিবিলি পরিবেশে কে একজন জোরে জোরে চিৎকার করে বলতেছে, মরো, মারা যাও। আসলে সেই ব্যক্তিটি ছিল চোন হিউন। তার বাবা ছিলেন একজন সোলজার। ভিয়েতনাম যুদ্ধে সে একটি হাত হারিয়ে ফেলেছিল আর এই কারণে সে কষ্টে নেশাগ্রস্ত হয়ে পড়ে। আর সে প্রত্যেক দিন এতটাই নেশাগ্রস্ত ছিল যে তার প্রত্যেক দিন রাতেই সে নেশা করে তার মাকে মারত। আর তার মা যদি তাকে নেশা করার টাকা জোগাড় করে না দিত তাহলে তাকে শুধুই শুধু মারত। আর এই সমস্ত ঘটনা চোন হিউন দেখতেছিল আর সে কিছু বলতেও পারতেছিল না। একদিন যখন তার বাবা কূপে পানি আনতে গেছিল আর মাদকাসক্ত হয় সেই কূপেই সেখানে পড়ে যায়। অন্যদিকে চোন হিউন সেও কিনা সেখানে যায়, কিন্তু সে এটা বুঝতে পারেনি সেখানে তার বাবা পড়ে আছে। কিন্তু সেখানে তার বাবা তাকে সাহায্য করতে বলে আর তাকে বাঁচাতে বলে, কিন্তু সে বলে মরো, মারা যাও। এইটা বলে সে সেখান থেকে চলে আসে। অনেকক্ষণ পর গ্রামবাসীরা সবাই যখন তার বাবাকে সেখান থেকে তুলতেছিল তার বাবার নিথর সে চোখ দুটো তার দিকে চেয়েছিল, যা সে এখনও বলতে পারেনি। আর সে যেহেতু একটা ছোট্ট মেয়েকে মেরে ফেলেছিল আর এই কারণে তার সেই পূর্বের স্মৃতি এখনও তাকে তাড়া করে আসতেছিল আর এই কারণে সেই পুরনো স্মৃতি তাকে গ্রাস করে খাচ্ছিল। তারপর ডাক্তার সে চলে যায় সেই স্ক্রু ড্রাইভারের বাসায় এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে সে এই সমস্ত জিনিস সম্পর্কে কিছু জানে কিনা। তখন সে বলতে থাকে সেদিন রাতে সে যখন সেখানে এসেছিল সেদিন সে ঘরেই ছিল। সে একটি মেয়ের সাথে খারাপ কাজ করার কারণে সে সেদিন লজ্জায় দরজাটি খুলতে পারছিল না। তারপর ডাক্তার সে সেখান থেকে চলে যায় এবং সে বলতে থাকে সেদিন রাতে তাদের গ্রামে যতগুলো গাড়ি প্রবেশ করতেছিল প্রত্যেকটি গাড়ির নাম্বার সংগ্রহ করতে বলে। অন্যদিকে চোন হিউন, যে কিনা পরের পর দুইটি মৃত্যু তার চোখের সামনে হয়েছিল আর দুইটি মৃত্যুতেই কোনোভাবে কোনো সে সম্পৃক্ত ছিল আর এই কারণে সে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিল না। সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে এবং সেই সমস্ত স্মৃতি তাকে গ্রাস করতে থাকে। আর সেদিন রাতেও সে ঘর থেকে বেরিয়ে সেই অদ্ভুত আচরণ করতে থাকে। সে জঙ্গলে এসে সেই সমস্ত গাছালি সে এক এক করে কাটতে থাকে আর এই সমস্ত অদ্ভুত জিনিস ডক্টর যে কিনা পিছু পিছু তার দাওয়া করতেছিল এবং এই সমস্ত জিনিস সে খেয়াল করতেছিল। অনেকক্ষণ যাওয়ার পরে সে কিনা দেখতে পায় সেই পানির বাদে দাঁড়িয়ে সে আবারও বলতেছে, মরো, মারা যাও।
এই সমস্ত ঘটনা যখন সে দেখতে পায় এবং সে তার দিকে লাইট মারে এবং সাথে সাথে সে সমস্ত জিনিস সে ভুলে যায়। অন্যদিকে ডাক্তার ওহ যে কিনা তার এই অদ্ভুত আচরণের কারণে তার গাড়ির নাম্বারটি ছবি তুলে নিয়ে আসে। আর সেদিন তাদের এলাকায় প্রবেশ করা প্রত্যেকটি গাড়ির নাম্বার যখন সে পায় তখন সেই নাম্বারে তার গাড়ির নাম্বারটি সে খুঁজে পায়। আর এই কারণে সেদিন সেই লোকটিকে ধরার জন্য সে একটি ফাঁদ তৈরি করে আর সেই ফাঁদটি নিয়ে সে জঙ্গলে সে সেখানে গেড়ে দেয়। অন্যদিকে চোহিন যে কিনা প্রত্যেক দিনের মতো আজকেও স্বপ্নে সে চলে যায় এবং সে অদ্ভুত সব আচরণ করতে থাকে। আর এই সমস্ত ঘটনা যখন তার ছোট্ট ছেলে দেখতে পায় সে সেই স্ক্রুড্রাইভারকে নিয়ে সে তার পিছু পিছু দাঁড় করতে থাকে। অনেকক্ষণ যাওয়ার পরে সে চোহিন যে কিনা সেই ফাঁদে আটকা পড়ে এবং সে জোরে জোরে চিৎকার করতে থাকে। তারপর তার ছেলে আর সেই লোকটি গিয়ে তাকে কোনো রকম থেকে সেই ফাঁদ থেকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে পরদিন সকালে ওহ যখন সেখানে যায় তখন সে দেখতে পায় তার ফাঁদে রক্ত মাখা কিন্তু কোনো শিকারী নেই। আর এই কারণে তার আরও অনেক বেশি সন্দেহ লেগে যায়। পরের দিন সকালে সে চোহিনের স্ত্রী সে জানতে পেয়ে হসপিটালে চলে আসে এবং সে চোহিনকে বলে যে আজকে রাত্রে তাদের বাড়িতে পুলিশ এসেছিল, সে কোনো রকম করে টাকা দিয়ে ম্যানেজ করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক কিছুক্ষণ পরেই সেখানে একজন লোক যে কিনা ডাক্তার ওহকে ফোন দেয় এবং সে বলতে থাকে পুলিশ তাদের বাড়িতে গেছিল এবং তারা টাকা দিয়ে তাদেরকে ঝামেলা মিটমাট করে ফেলেছে আর সে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে চায়। কিন্তু ডাক্তার ওহ সে ছিল মারাত্মক লেভেলের জিদি আর এই কারণে সে জানতো তার একটি ছেলে আছে আর এই কারণে সে চেয়েছিল হত্যার বদলে হত্যা। আর এই কারণে সে প্রতিশোধ নিতে তার সামনে তার ছেলেকে মারার জন্য প্ল্যানিং করতে থাকে। তারপর সে যখন গাড়ি চালিয়ে বাড়িতে যাচ্ছিল ঠিক সেই সময় সে পিছন থেকে তার গাড়িকে সজোরে ধাক্কা দেয় আর সাথে সাথে তার গাড়িটি উল্টে সেখানে নিচে পড়ে যায়। তখন ডাক্তারও তাকে ধরে সেখান থেকে সেই পানির বাঁধে সেখানে নিয়ে যায় আর সেখানে তার হাত পা মুখ বেঁধে ব্যাপকভাবে মারতে থাকে। আর সে কেন মেরেছে এই সমস্ত ঘটনা তার থেকে জানতে চায়। তখন সে সমস্ত ঘটনা খুলে বলে এবং সে বলে সে তাকে ইচ্ছাকৃতভাবে মারেনি। কিন্তু ডাক্তার ও সে ছিল মারাত্মক লেভেলে যদি সে তার কথা একটুও মন গলেনি। সে তাকে সিসি ক্যামেরা দেখায় তার ছেলেকে সে বাঁধের মাঝখানে হাত পা বেঁধে সেখানে বেঁধে রেখেছে আর বাঁধের সমস্ত পানি ছেড়ে দিয়েছে। ঠিক কিছুক্ষণ পরেই তার ছেলে সেখানে বাঁধের পানিতে মারা যাবে আর এই সমস্ত জিনিস সে একেবারে সরাসরি দেখবে। কিন্তু এটা চোহিন কোনোভাবেই মেনে নিতে পারছিল না আর এই কারণে সে তার কাছে বারবার রিকোয়েস্ট করতেছিল তাকে বাঁচানোর জন্য। কিন্তু ডাক্তারও তার এতেও মন গলেনি। আর কিছুদিন পরেই যখন সে কোনো রকম করে ডাক্তারকে সেখান থেকে ফেলে দিয়ে সে কোনো রকম করে দৌড়ে সেই সুইচ গেটটি অফ করতে চায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন সুইচ গেটগুলো সেখানে বন্ধ ছিল। তাছাড়া সেই তার সমস্ত লাইনগুলো সে আগে কেটে ফেলেছিল। তারপর সে দৌড়ে গিয়ে সেই মেন সুইচ কেটে যায় এবং সেখানে গিয়ে সমস্ত পানি বন্ধ করতে যায়। আর যাওয়ার সময় সে স্কুবা ড্রাইভিং সেই লোকটিকে বলে তার ছেলেকে নদীর মাঝখান থেকে বাঁচাতে এবং সে যখন সেখানে যায় ঠিক সেই সময় ডাক্তারও সেখানে চলে যায় এবং সেখানে তার সাথে সেখানে ভয়ঙ্কর লড়াই হয়, যেখানে সে অনেকক্ষণ লড়াই করার পর ডাক্তার ওকে কোনো রকম করে মেরে সে নদীতে ফেলে দেয়। অন্যদিকে সে চোনিয়নও কোনো রকম করে সে পানির বাঁধটি বন্ধ করে, ফলে একটুর জন্য তার ছেলেটি সেদিন বেঁচে যায়। আর এই সমস্ত ঘটনার জন্য সেখানে পুলিশ এসে পড়ে এবং তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়, যেটা আমরা মুভির শুরুতেই দেখতেছিলাম। তার 7 বছর পর যখন এই সমস্ত ঘটনা চোনহিউন তার ছেলেকে বলতেছিল, অন্যদিকে আমরা ডাক্তার ওহকে দেখতে পাই যে কিনা ছাড়া পেয়ে গেছিল। সে চেয়েছিল প্রতিশোধ আর এই কারণে ওহ ইয়ং চেয়েছিল তার বাবার সামনে তার ছেলেকে মেরে ফেলতে, যাতে করে সে তার কষ্টের সমস্ত জিনিস বুঝতে পারে। তার 7 বছর পর সে যখন ছাড়া যায় তখন সে তার বাড়িতে যায় এবং তার ছেলেকে সেখান থেকে গুলি করে আহত অবস্থায় সেখান থেকে নিয়ে আসে এবং তার প্ল্যানিং ছিল তার বাবার সামনে তাকে মেরে ফেলবে। সে যখন তো গাড়িতে করে নিয়ে আসতেছিল ঠিক সেই সময় ওহ ইয়ং শুনতে পায় চোনহিউন কিছুক্ষণ আগে আত্মহত্যা করেছে, কারণ সে চেয়েছিল তার চোখের সামনে তার ছেলেকে মেরে ফেলতে। আর এই কারণে সে অনেক জোরে গাড়ি চালাচ্ছিল এবং হঠাৎ করে একটি সময় সে নিজেকে নিজে আত্মহত্যা করে ফেলে। আর সে বুঝেছিল গাড়ি জোরে চালালে সেও হয়তো মারা যাবে। আর ঠিক কিছুক্ষণ পরেই সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। আর সেদিন সেখান থেকে কোনো রকম করেই সেই ছোট্ট ছেলেটি সেদিন সেখানে বেঁচে যায়। আর এভাবে করে একটি সুন্দর মুভি এখানে শেষ হয়ে যায়।